like COVID cases are exploding. Historic drought and wildfires in the West. Full-scale invasion. নমস্কার, আমি আলো গাঙ্গুলি। আপনারা দেখছেন ক্যাম্পাস কণ্ঠ। আজকের এপিসোডে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা বিশ্বব্যাপী আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায় নিউজ চ্যানেলে দেখা যায় একটি বিশেষ শব্দ পলিক্রাইসিস। Polycrisis. 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 আজ আমাদের সঙ্গে রয়েছেন জিওপলিটিক্যাল এক্সপার্ট ডক্টর রিমা সরকার এবং সোশিও এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট ডক্টর অভিক মুখার্জি। প্রথমেই আমি জানতে চাইব পলিক্রাইসিস বিষয়টি ঠিক কী, কেন এটি সাম্প্রদায়িক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে? ধন্যবাদ আলো, এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে আমাকে যুক্ত করার জন্য। পলিক্রাইসিস এই শব্দটি প্রথম ব্যবহার করেন ফরাসি চিন্তাবিদ এডগার মোরিং। তিনিও তার সহলেখক গ্রেন তাদের বই হোমল্যান্ড আর দ্য ম্যানিফেস্টো ফর এ নিউ মিলেনিয়ামে বিশ্বব্যাপী একাধিক পারস্পরিক সম্পর্কগুলোকে একসাথে তুলে ধরার জন্য পলিক্রাইসিস শব্দটি ব্যবহার করেন। আচ্ছা, পলিক্রাইসিস ব্যাপারটা যদি একটু সহজ করে দর্শকের সামনে তুলে ধরেন। অবশ্যই, আপনাকে আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। ধরুন, জলবায়ু পরিবর্তনের কারণে অতিবৃষ্টিতে ফসল নষ্ট হলো, এটা একটা পরিবেশগত সংকট, তাই তো? হ্যাঁ। এর ফলে বাজারে খাবারের দাম বেড়ে গেল, এটা একটা অর্থনৈতিক সংকট। বাজারে খাবারের দাম বাড়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলো, এটা রাজনৈতিক অস্থিরতা ও দাঙ্গা সৃষ্টি হলো। এর ফলে এটা একটা রাজনৈতিক সংকট। ফলস্বরূপ আমরা বলতেই পারি একটা সমস্যা অপর সমস্যার সাথে কীভাবে ইন্টারকানেক্টেড। হ্যাঁ, আর আপনি আমাকে প্রথমেই জিজ্ঞেস করেছিলেন কেন এই বিষয়টি প্রধান আলোচনার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে বিশ্বব্যাপী। এই গ্লোবালাইজেশনের ফলে প্রতিটা দেশ এখন একে অপরের সাথে যুক্ত, একে অপরের সাথে সম্পর্কিত। একটা কোনো দেশের ওপর বিপদ নেমে এলে তার বিশ্বব্যাপী প্রভাব লক্ষ্য করা যায়। রিসেন্টলি আপনি ট্যারিফ ওয়ার সম্পর্কে শুনেছেন? হ্যাঁ, কিছুদিন আগেই নিউজে দেখেছিলাম আমেরিকা, ভারত, চীন সহ 70টিরও বেশি দেশের উপর কিভাবে ইম্পোর্টের উপর ট্যারিফ আরোপ করেছিল। In a social media post, threatened to hike tariffs further, linking India's oil imports from Russia to deaths in Ukraine. New Delhi has hit back. হ্যাঁ, আর এর ফলস্বরূপ আপনি যদি স্টক মার্কেটে দেখেন তাহলে বিশ্বব্যাপী তার কিরূপ প্রভাব পড়েছে। মানে বড় বড় এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সাথে ছোট ছোট কোম্পানিগুলো কিভাবে দেউলিয়া হয়ে গেছে। হ্যাঁ, 2008 সালে গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিসের সময় এরকম কিছু ঘটনা আমরা দেখি। অবশ্যই 1976 বা 2008-এর গ্লোবাল ক্র্যাশ ঘটনা সরিয়ে রেখে আমরা সাম্প্রতিক কোভিড-19 প্যান্ডেমিক যদি দেখি তাহলে আমরা বলতেই পারি যে আমরা পলিক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। কোভিড-19 প্যান্ডেমিকে আমরা দেখেছি কীভাবে গ্লোবালি লকডাউনের ফলে ইম্পোর্ট এক্সপোর্ট কীভাবে বন্ধ হয়ে গেছিলো, পুরো সাপ্লাই চেনটাই নষ্ট হয়ে যায়। অ্যামাজন, গুগলের মতো কোম্পানিতে হেভি লে অফস দেখা যায়, এর ফলে বেকারত্বের পরিমাণ হঠাৎ বাড়তে থাকে। তবে হ্যাঁ, সমালোচনার মধ্যে আমরা একটা কথা বলতে পারি, ডিজিটালি কানেক্টেড ওয়ার্ল্ড বা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাসেল মারাত্মকভাবে বেড়েছে। গত 5 বছরে আমরা এআইয়ের ম্যাসিভ এভলিউশন দেখেছি। তার পাশাপাশি অবশ্যই কিছু নেগেটিভ পয়েন্টও উঠে এসেছে। হ্যাঁ, অবশ্যই নতুন প্রযুক্তির যেমন কিছু ভালো দিক আছে তেমন কিছু খারাপ দিকও আছে। আপনি যদি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল রিস্ক রিপোর্টটা দেখেন তাহলে দেখতে পাবেন আগামী 2-1 বছরের সবথেকে বড় সমস্যা হলো মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন। আর যদি আমরা একটু লম্বা সময়ের জন্য দেখি, আগামী 10 বছরে ঝুঁকির লিস্টগুলো যদি আপনি দেখেন তাহলে সেগুলোর মধ্যে ক্লাইমেট চেঞ্জ ইস্যু আর এআইয়ের অপব্যবহার শীর্ষে থাকবে। আচ্ছা, অতীতে ঘটে যাওয়া পলিক্রাইসিস যেমন 70-এর দশকের ফিউল ক্রাইসিস আর বর্তমানের সাথে কি কোনো মৌলিক পার্থক্য আছে? অবশ্যই ম্যাসিভ ডিফারেন্স আছে। 70-এর দশকের তুলনায় আজকের পৃথিবী অনেকাংশে জুড়ে আছে। মানে গ্লোবালাইজেশনের ফলে এই আর কি। হ্যাঁ, এখন একটা কোনো দেশে সংকট দেখা দিলে অন্য দেশগুলিতে তার প্রভাব অনেক বেশি। দেখুন, আমরা যে কথাগুলি বলছি তাতে বারবার মুদ্রা থেকে ক্লাইমেট চেঞ্জ বা আন্তর্জাতিক বাজারের কথাটা বারবার উঠে আসছে। অর্থনৈতিক দিকটা নিয়ে যদি আমরা কথা বলি, ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী আমেরিকার ন্যাশনাল ডেট $35 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে, যেটা প্রতি 100 দিনে প্রায় $1 ট্রিলিয়ন করে বাড়ছে। আমেরিকার ডেট টু জিডিপি রেশিও 125%। ভাবা যায়?
There's no shortage of voices sounding the alarm about the national debt. America's borrowing levels are currently the same size as the entire economy and are expected to skyrocket from here. That's because the US spends way more than it brings in and then borrows to cover that deficit. আমি রিসেন্টলি নিউজে দেখলাম মার্কিন ডলারও কেনার ক্ষমতা 2020 সাল থেকে প্রায় 25% কমে গেছে, অর্থাৎ মানুষের জমানো টাকার দাম পড়ে যাচ্ছে। আর সব রকম একটা অনিশ্চিত পরিস্থিতিতে ডলারের ওপর সবাই আস্থা হারিয়ে সোনার দিকে ঝুঁকছে। হ্যাঁ, 2020 সালে সোনার দাম প্রায় 25% বেড়েছিল। রিসেন্টলি তো সোনার দাম আকাশ ছোঁয়া। ডলারের ওপরে আস্থা কমার পরেই কেন্দ্রীয় ব্যাংকগুলি রিজার্ভ কারেন্সি রূপে সোনাকে বেশি প্রাধান্য দিচ্ছে। ডলার থেকে সরে এসে গোল্ডকে প্রাধান্য দেওয়া কি লাভজনক পদক্ষেপ? অবশ্যই। এর ফলে আমেরিকার একচেটিয়া আধিপত্য অনেকখানি কমে যাবে। আগে ভারত বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রিগুলো ইউএস স্যাংশনসের ভয়ে রাশিয়া চীনের সাথে ট্রেড করতে যেখানে ভয় পেত, তা অনেকখানি কমে এসেছে। ব্রিক্স দেশগুলো স্থানীয় মুদ্রায় ট্রেড ব্যবস্থা বাড়াতে চাইছে। এই যে এত বিশ্বব্যাপী টানাপোড়েন, অর্থনৈতিক, ভূ রাজনৈতিক, এর মধ্যে ভারত কিভাবে নিজেকে সামলাচ্ছে? ভারতের দুর্বলতাগুলি কোথায়? ভারতের পলিক্রাইসিস সম্পর্কে আপনার অভিজ্ঞতা? ভারতের সংকটের বাইরে নয়, বেশ কিছু চ্যালেঞ্জের মুখে রয়েছে ভারত। আর প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্লাইমেট চেঞ্জ। ভারতের ভৌগোলিক অবস্থান তো এমনই যে একটা সার্ভে বলছে 80% ভারতীয় এমন জেলায় থাকেন যা জলবায়ু পরিবর্তনের চরম প্রভাবের ঝুঁকিতে, যেমন খরা, বন্যা, সাইক্লোন ইত্যাদি। 80%? হ্যাঁ, বর্ষা অনিয়মিত হয়ে যাচ্ছে, আর ভারতের মতো কৃষি নির্ভর দেশে তার প্রভাব তো পড়বেই। আবার হিমালয়ের বরফ গলে যাচ্ছে, তার থেকে সমুদ্রের জলস্তর বাড়ছে, ঝড় আরও তীব্র হচ্ছে। মুম্বাই, কলকাতা, চেন্নাইয়ের মতো শহরগুলিতে বেশ ঝুঁকির মুখে। আমরা যদি টপ 100 মোস্ট পলিউটেড সিটি দেখি, তার শীর্ষে ভারতের শহরগুলির নাম উঠে আসে, যেখানে দিল্লির মতো বড় গুরুত্বপূর্ণ শহরগুলির নাম তো আছেই। হ্যাঁ, আর এর সাথে যদি গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দেখলে সেখানে ভারতের স্থান 123টি দেশের মধ্যে 102তম। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারত 147টি দেশের মধ্যে 118। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 193টি দেশের মধ্যে 130তম। গ্লোবাল প্রেস ফ্রিডমে 180টি দেশের মধ্যে 159তম। অর্থাৎ ভারতও নিজেদের ইন্টারনাল প্রবলেমগুলির সাথে মোকাবিলার জন্য লড়াই করে চলেছে। হ্যাঁ, তবে ভারত এসবের মাঝে নিজের অবস্থান ঠিক রাখার চেষ্টা করে চলেছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে সার ও খাদ্যশস্যের দাম বেড়ে গিয়েছিল, তখন ভারতের অভ্যন্তরীণ বাজার সামলাতে ভারত গম রপ্তানি বন্ধ করে দিয়েছিল। আর জ্বালানির ক্ষেত্রে ভারত তার মাস্টার স্ট্রোক খেলেছে। রাশিয়া থেকে কম দামে তেল কিনেছে, আর বিশ্ববাজারে অস্থিরতার মধ্যে আর নবায়নযোগ্য শক্তি যেমন বায়ুশক্তি, সৌরশক্তি উৎপাদনের ক্ষেত্রেও যোগ দিয়েছে। কোভিড-19-এর ধাক্কাটা কতটা সামলাতে পেরেছে ভারত? কোভিড-19-এর দ্বিতীয় ঢেউটা ভারতের স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ ফেলেছিল। তা সত্ত্বেও ভারত বিশ্বের অন্যতম টিকাদান চালিয়েছে। কোভিড-19-এর রিকভারির পর লাস্ট কোয়ার্টারে ম্যাসিভ জিডিপি 8.2% গ্রোথ রেকর্ড দিয়েছে। এর সাথে যোগ হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে হওয়া স্বাস্থ্য সমস্যা, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি রোগের প্রকোপে যেমন বাড়ছে, তেমনই দরিদ্রতা, পুষ্টিহীনতা, ভারতের অন্যান্য সমস্যা বৃদ্ধি পাচ্ছে। ভারত সামাজিক সুরক্ষার কথা মাথায় রেখেও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, যেমন অতিমারির সময় সাধারণ মানুষের খাদ্যের চাহিদা পূরণের জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য বিমা কোটি কোটি মানুষদের কাছে হলেও কিছুটা সুরক্ষা দিয়েছে। ইউনিসেফ ভারতের এই দ্রুত পদক্ষেপগুলিতে বিশেষ প্রশংসা পেয়েছে। আর ভূ রাজনৈতিক টানাপোড়েনে ভারত বেশ একটা জটিল সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। একদমই। আঞ্চলিক নিরাপত্তায় ভারতের স্থান সবসময় একটা চিন্তার বিষয়। চীন পাকিস্তানের সাথে বর্ডার ডিসপিউট, সন্ত্রাসবাদের আতঙ্ক, আর তার সাথে প্রতিবেশী দেশগুলি থেকে আসা শরণার্থী তো আছেই। হ্যাঁ, সাম্প্রতিক পাকিস্তানের টেররিজম পেহেলগামে হামলাতে 26 জন নিরীহ ভারতীয়দের যেভাবে হত্যা হতে হয়েছিল, যদিও অপারেশন সিন্দুরের মাধ্যমে মোকাবিলার যোগ্য জবাব দিয়েছে ভারত। Indian Air Force has launched Operation Sindoor.
Indian military, Indian armed forces have launched Operation Sindoor, hitting terrorist infrastructure in Pakistan. ভারত চেষ্টা করছে একটা ভারসাম্য বজায় রাখতে, একদিকে যেমন ন্যাটো দেশগুলোর সাথে ভালো সম্পর্ক রাখতে, অন্যদিকে চীন ও রাশিয়ার মতো বৃহৎ শক্তির সাথেও সুসম্পর্ক বজায় রাখতে। তাহলে দেখা যাচ্ছে সমস্যা যেমন আছে তার সমাধানেরও চেষ্টা চলছে, তবে সমস্যাগুলি একটি অপরটির সাথে সম্পর্কিত। যেমন জলবায়ু কৃষিকে মারছে, তাতে খাবারের অভাব হচ্ছে, আবার বাইরের যুদ্ধে এখানে বাজারে জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। এটি একটি পলিক্রাইসিসের অন্ধকার দিক কি বলা যায়? একদমই, এটা একটা চেনের মতো, একটা প্রবলেম আরেকটা প্রবলেম টেনে আনে। ভারত কিভাবে এই সমস্যাগুলিকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে, কি কি পদক্ষেপ নিচ্ছে সেগুলি সম্পর্কে যদি একটু বলেন। ক্লাইমেট চেঞ্জ মোকাবিলায় ভারত কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। প্যারিস চুক্তিতে যা কিছু বলা হয়েছিল তার কিছু লক্ষ্য সময় পূর্বেই পাওয়া গেছে। আর সামাজিক সুরক্ষার ক্ষেত্রে ভারত? সে তো একটু আগেই বললাম, ভারতীয় খাদ্য নিরাপত্তা আইনে প্রায় 80 কোটি লোক ভারতের খাবার পায়। অতিমারির সময় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মতো প্রকল্প অতিরিক্ত সুরক্ষা দিচ্ছে। আয়ুষ্মান ভারত বিশ্বের অন্যতম বড় সরকারি স্বাস্থ্য বীমা। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত কতটা সক্রিয়? অবশ্যই, G20 সামিটে ভারত ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচারের বার্তা দিয়েছে। উন্নয়নশীল দেশগুলোর কথা জোর দিয়ে নিজের পজিশন স্ট্রং করার চেষ্টা করেছে। আবার দুর্যোগ প্রতিরোধের জন্য CDRI তৈরি করে নেতৃত্ব দিয়েছেন। বিকশিত ভারতের মতো প্রকল্পের মাধ্যমে যথাসাধ্য চেষ্টা করছে পলিক্রাইসিসের ইফেক্ট কমানোর জন্য। বিশ্বের বৃহত্তম সংস্থাগুলি যেমন ওয়ার্ল্ড ব্যাংক, ইউনাইটেড নেশন পলিক্রাইসিস সম্পর্কে কি বলছে, কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? ওয়ার্ল্ড ব্যাংক, ইউনাইটেড নেশনসের মতো বৃহৎ সংস্থাগুলি গভীরভাবে চিন্তিত পলিক্রাইসিসের জন্য। তারা নিজেদের কাজের ধরনের রিফর্ম আনছে। যেমন 2015 সালে UN SDGর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অ্যাডাপ্ট করে। এমার্জেন্সির জন্য CERA বা সেন্ট্রাল এমার্জেন্সি রেসপন্স ফান্ড, এছাড়া গ্লোবাল রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে কাজ করছে। ওয়ার্ল্ড ব্যাংক পিছিয়ে পড়া দেশগুলিকে ডেভেলপমেন্ট এড, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স দিয়ে ডিজাস্টার ওয়ার লাইক সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য এমার্জেন্সি ফান্ডের ব্যবস্থা করছে। কিন্তু একই সাথে প্রতিষ্ঠানগুলি অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, একটা আস্থার অভাবও তৈরি হচ্ছে। ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এত সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। আচ্ছা, আজকের আলোচনা তাহলে এখানেই স্থগিত থাক। আমরা আসবো আবার একটি নতুন পডকাস্টে। আমাদের ভূগোল বিভাগ থেকে প্রতি বছরই আমরা নানান ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকি। আউট অফ দ্য সিলেবাস বলতে পারেন, বা আমাদের নর্মাল কারিকুলামের বাইরে গিয়েও আমাদের স্টুডেন্টসদের যাতে আরও অন্যান্য যে সমস্ত ফ্যাকাল্টিসগুলো আছে সেই ফ্যাকাল্টিগুলো ডেভেলপ করার জন্যে আমরা চেষ্টা করি নানান রকমের আউট অফ সিলেবাস কাজকর্ম করার। তার মধ্যে দেখা যাচ্ছে ইদানিংকালে আমরা নানান যে সমস্ত, যেমন সেমিনার ক্লাস অ্যারেঞ্জ করা বা আরও অন্যান্য যে সমস্ত বিষয়গুলো হয়, এক্সিবিশন, এছাড়াও এখন আমরা আর একটা নতুন বিষয় শুরু করেছি। আমাদের সোমনাথ স্যার এবং রুহিন স্যার এবং সৌরভ স্যার, স্বাধীন স্যার, এই সকলের সহযোগিতায় আমরা চেষ্টা করছি পডকাস্ট অ্যারেঞ্জ করার নানান রকমের কারেন্ট টপিক নিয়ে। তো আগে গত বছর আমরা একটা পডকাস্ট এইভাবে আমাদের থার্ড সেম স্টুডেন্টসরা করেছিল, সেটা সাঁওতাল সমাজের ইতিকথা নিয়ে একটা পডকাস্ট করেছিল। এটা খুব সুন্দর হয়েছিল এবং মানে সর্বজন গ্রাহ্য হয়েছিল এবং খুব সুন্দর একটা ওরা রিপ্রেজেন্ট করেছিল। এইবার আবার ওরা আরেকটি উদ্যোগ নিয়েছে খুব সুন্দর এবং একটা নতুন কারেন্ট টপিক নিয়ে বলা যায়, যেটা পলিক্রাইসিস। পলিক্রাইসিস গ্লোবালাইজড এই ওয়ার্ল্ডে পলিক্রাইসিস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কেন কি এটার একটা চেন ইফেক্ট আছে। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার ক্রাইসিস যদি হয়, সেই ক্রাইসিসের স্নোবল ইফেক্ট আমরা অন্য আর একটা ক্রাইসিস এনে দেয়। এটা আমরা প্রায়শই দেখি আজকাল নানান কিছু, প্রত্যেকটা ক্ষেত্রেই আলটিমেটলি দেখা যায় যে একটা ক্রাইসিস থেকে শুরু করে অন্য আর একটা নতুন ক্রাইসিসে যায়। সেটা জিওগ্রাফিক্যাল হতে পারে, সেটা পলিটিক্যাল হতে পারে, সেটা সোশ্যাল হতে পারে, এবং আলটিমেটলি সব কিছু মিলিয়ে যেন একটা এন্টায়ার একটা যে ক্রাইসিস ফেজের মধ্যে দিয়ে এন্টায়ার গ্লোবালাইজড ওয়ার্ল্ডে এই বিষয়টা কিন্তু চলে আসে।
তো পলিক্রাইসিস এই হিসেবে দেখতে গেলে তো খুব সুন্দর একটা টপিক ওরা সিলেক্ট করেছে। এই সুন্দর টপিকটা ওরা আমি দেখছিলাম খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, এবং সমস্ত যে কাজটা এটা করছে থার্ড সেমের কয়েকজন স্টুডেন্ট, বিশেষ করে আলো, রিয়া এবং আমাদের রিজু এবং আরো যে কয়েকজন আছে জয়শঙ্কর, এরা কয়েকজন মিলে অক্লান্ত পরিশ্রম কয়েকদিন ধরে করে তারপরেও কিন্তু আলটিমেটলি এরা একটা সুন্দর বিষয় উপস্থাপন করেছে। আমি সমস্ত বিভাগের সমস্ত ছাত্রছাত্রীদেরকে, বিশেষত থার্ড সেমের এই সমস্ত ছাত্রছাত্রী যারা এটি নিয়ে নিরলস প্রচেষ্টায় কয়েকদিন ধরে আছে, তাদেরকে শুভকামনা জানাই। এবং আগামী দিনে আমরা আরো নতুন নতুন বিষয় নিয়ে পডকাস্ট করব, সেই বিষয় নিয়ে আমি আশা রাখি, এবং তারা ভবিষ্যতে আরো অ্যাক্টিভলি এই বিষয়গুলোতে পার্টিসিপেট করুক। থ্যাংক ইউ। সহকর্মীবৃন্দ, জিওগ্রাফি ডিপার্টমেন্টের আমার অন্যান্য ডিপার্টমেন্ট থেকে আগত আমার অন্যান্য সহকর্মী, আর জিওগ্রাফি ডিপার্টমেন্টের স্নেহের ছাত্রছাত্রীরা, আর বিশেষ করে যারা এই পডকাস্টটি তৈরি করেছ, তাদের উদ্দেশ্যে বলি, জিওগ্রাফি ডিপার্টমেন্ট, আমি গত বছরও শুনেছিলাম যে সাঁওতালি জীবন কথা নিয়ে তারা একটা পডকাস্ট করেছে, কিন্তু সেই বিষয়টা আমার দেখা হয়নি, আমার আফসোস রয়ে গেছে। আর সোমনাথ আমাকে দুদিন ধরেই বলেছে যে দিদি আসতে হবে, আমি বলেছি আমি আসবো, অবশ্যই আসবো। তা আজকে এসে আমি বিষয়টা দেখে মুগ্ধ হয়ে গেলাম। পলিক্রাইসিস এই শব্দবন্ধটা একেবারেই সাম্প্রতিক। আমরা যারা রাষ্ট্রবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে চর্চা করি, এই ক্রাইসিসের কথা আমরা প্রতিনিয়ত আমাদের পড়ানোর মধ্যে দিয়ে এবং অনুশীলন, অধ্যয়ন অধ্যাপনার মধ্যে দিয়ে উপলব্ধি করি, এবং একটা সংকট, একটা সমস্যা তার যে মাল্টি ডাইমেনশনাল হতে পারে এবং সেটা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করতে পারে, আমাদের সভ্যতা এবং সংস্কৃতিকে ধ্বংসের সীমানায় নিয়ে চলে যেতে পারে, এটা এমনভাবে উপলব্ধি আগে কখনো করিনি। আমরা ভুলে যাই যে আমরা একই তরণীর যাত্রী। যদি সংকট হয় তবে ধ্বংস হবে। এটা একটা সময় অত্যন্ত জনপ্রিয় একটা গান ছিল, কিন্তু আজকে ক্ষমতার অলিন্দে যারা বসে আছেন, কি দেশে উপস্থিত কলেজের ভারপ্রাপ্ত অন্যান্য শিক্ষা কর্মীবৃন্দ এবং স্নেহের ছাত্রছাত্রী, আজকে জিওগ্রাফি ডিপার্টমেন্ট যে পডকাস্টের একটা ব্যবস্থা করেছে, এবং সেটা শুধু একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বলে আমার মনে হচ্ছে, কারণ কি এটা তাদের দ্বিতীয়, এবং আমি আশা রাখি যে দ্বিতীয়তে নয়, তৃতীয় চতুর্থ এরকমভাবে আস্তে 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 কন্টিনিউ করবে, এবং ছাত্রছাত্রীদের মধ্যে চিন্তা শক্তি বাড়ানোর এই যে একটা প্রচেষ্টা, এটাই তো আসল শিক্ষা আমার মনে হয়। আমরা সবসময় সিলেবাস ভিত্তিক একটা চিন্তা ভাবনার মধ্যে দিয়ে নিজেদের চিন্তা শক্তিটাকে সীমাবদ্ধ রেখে দেব, যেটা একটা আমি বলবো যে নেগেটিভ পয়েন্ট। কিন্তু এইরকম চিন্তা ভাবনাগুলো যদি আমাদের ছাত্রছাত্রীদের সামনে আসে, তাদের বিভিন্ন বিষয় নিয়ে যদি ভাবনার সুযোগটা আমরা এইভাবে করে দিতে পারি, সেটা আমার মনে হয় তাদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, আগামী দিনের জন্য সত্যি খুব একটা ভালো কাজ হবে। জিওগ্রাফি ডিপার্টমেন্ট এই ব্যবস্থা করেছে এবং আগামী দিনেও করবে আশা করি, এবং এরকমভাবেই আমরা আমাদের ছাত্রদেরকে আগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ।